সকালে ছেলে অফিসে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বিদায় নিল। আমি একটু অবাক হলাম, এমনিতে তো কেবল হাত নেড়ে বিদায় নেয়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে খুব খুশি মনে হচ্ছিল তাকে। খাওয়ার সময় বলল, মা, আজ অফিসে একটা মজার ঘটনা হয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আমার বস আমাকে জিজ্ঞেস করেছে সকালে যে মেয়েটা তোমাকে হাঁক করে বিদায় দিল সে কে। আমি বলেছি আমার গার্লফ্রেন্ড। আমি চমকে উঠলাম। ভাত মুখে আটকে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই তোমাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। তুমি আমার গার্লফ্রেন্ড থেকে ওয়াইফ হয়ে যাও। বিয়ে করবে আমাকে। বসের কথা মাথায় ঘুরতে লাগল। অফিসের সবাই এখন কি ভাবছে আমাকে নিয়ে? আমি তার দিকে তাকিয়ে থাকলাম, কিছু বলতে পারলাম না। সে আমার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আমার গালে একটা চুমু খেয়ে নিল। আমার সারা শরীর কাঁপতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সরকার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর রিয়া। রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু সেদিন রোহিতের কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম না সে আসলে কি বোঝাতে চাইছে। তার চোখে এক অদ্ভুত চকচকে ভাব। সে আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি বিভ্রান্ত হয়ে বললাম, রোহিত, তুমি কি বলছ? আমি তো তোমার মা। সে মাথা নেড়ে বলল, না মা, আপনি শুধু মা নন। আপনি একজন সুন্দরী নারী। আমি আপনাকে দেখলেই আমার ভালো লাগে। আপনার এই সুন্দর চুল, এই মুখ, এই হাসি গু। আমি ভীত হয়ে উঠে দাঁড়ালাম। রোহিত, তুমি কি বলছো জানো? এসব কথা বলা ঠিক না কি? কিন্তু সে উঠে আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে এক অজানা আবেগ। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি আপনাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে। আমি পেছনে সরে গেলাম। রোহিত, তুমি অফিসের চাপে পাগল হয়ে গেছ। এসব কথা ভুলে যাও। কিন্তু সে এগিয়ে এলো। মা, আমি পাগল হইনি। আমি খুব স্বাভাবিক আছি। শুধু আমার মনের কথাটা আপনাকে বলেছি কি। রিয়া তখন তার রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, ভাইজা কি বলছে? কেন তোমরা এমন করে কথা বলছ? আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না মা, তোমার ভাই একটা মজার কথা বলছিল কি। রোহিত আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। হ্যাঁ রিয়া, মা ঠিকই বলেছে। আমি একটা মজার কথা বলছিলাম গি। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার মনে পড়ল রোহিতের কথাগুলো। সে কি সত্যি আমাকে? না, এটা সম্ভব নয়। সে আমার ছেলে। এসব কথা ভাবাও পাপ। কিন্তু তার চোখের সেই দৃষ্টি, তার কণ্ঠের সেই আবেগ। আমি নিজেকে ঝাঁকিয়ে তুললাম। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পরের দিন সকালে রোহিত স্বাভাবিকের মতোই আচরণ করল। খাবার টেবিলে বসে সে বলল, মা, আমি গতকাল যা বলেছি তা ভুলে যান। আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ রোহিত, এসব কথা আর কখনো বলবে না গি। কিন্তু দুপুরে যখন আমি একা বাড়িতে ছিলাম, তখন আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে। আমি জানালার কাছে গিয়ে দেখলাম রোহিত বারান্দায় দাঁড়িয়ে আছে। সে অফিসে যায়নি। আমি জিজ্ঞেস করলাম, তুমি অফিসে যাওনি কেন? সে বলল, আজ ছুটি নিয়েছি। আপনার সাথে কথা বলতে চাই। আমি বুঝলাম সে আবার সেই কথা শুরু করবে। আমি এড়িয়ে যেতে চাইলাম। আমার অনেক কাজ আছে রোহিত। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা, আমি জানি আপনি অস্বস্তি বোধ করছেন। কিন্তু আমার মনের কথাটা শুনুন। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, রোহিত, তুমি আমার ছেলে। আমি তোমার মা। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না কি? কিন্তু সে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু ভালোবাসায় কি কোনো বাধা থাকে? আমি আপনাকে সন্তান হিসেবেও ভালোবাসি, আবার একজন পুরুষ হিসেবেও ভালোবাসি। আমি রাগ করে বললাম, রোহিত, তুমি কি বলছো জানো? এসব কথা শুনতেও ভালো লাগে না কি? কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। মা, আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাই না। কিন্তু আমি আর পারছি না।
প্রতিদিন আপনাকে দেখি, আপনার হাসি দেখি, আপনার কথা শুনি। আর ভাবি কত সুন্দর আমার মা গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, রোহিত, তুমি ডাক্তারের কাছে যাও। তোমার চিকিৎসার প্রয়োজন, কিন্তু সে মাথা নাড়ল। না মা, আমার কোনো অসুখ নেই। আমি খুব স্বাভাবিক। শুধু আপনাকে ভালোবাসি। হঠাৎ দরজার কাঁটা বাজল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার বোন সীমা। সে বলল, দিদি তুমি কেমন আছো? আমি কোনো কথা না বলে তাকে ভেতরে নিয়ে এলাম। রোহিত তার মাসিকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মাসি, আপনি কেমন আছেন? সীমা বলল, ভালো আছি। তুমি অফিসে যাওনি? রোহিত বলল, আজ ছুটি নিয়েছি। সীমা আমার দিকে তাকিয়ে বলল, দিদি তুমি কেমন যেন দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি? আমি কি বলবো? আমার নিজের বোনকে কি বলবো যে আমার ছেলে আমাকে? আমি বললাম, কিছু না, একটু মাথা ব্যথা করছে। কিন্তু সীমা তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দুজনকে দেখল। সে বুঝতে পারল যে কিছু একটা অস্বাভাবিক। সীমা বলল, রোহিত তুমি একটু বাজারে যাবে? আমার কিছু জিনিস কিনতে হবে। রোহিত বাধ্য হয়ে বেরিয়ে গেল। সীমা তখন আমার দিকে তাকিয়ে বলল, দিদি সত্যি বলো, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত গু। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি সব কথা খুলে বললাম। রোহিতের কথাবার্তা, তার আচরণ, সব কিছু। সীমা শুনে হতবাক হয়ে গেল। কি বলছো দিদি? রোহিত এমন কথা বলেছে? আমি কেঁদে ফেললাম। সীমা, আমি কি করব? আমার নিজের ছেলে আমাকে গি। সীমা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দিদি ঠান্ডা মাথায় ভাবো। হয়তো সে মজা করছিল। অথবা সত্যিই কোনো মানসিক সমস্যা হয়েছে গি। আমি বললাম, কিন্তু তার চোখে যে ভাব দেখেছি, তার কণ্ঠস্বরে যে আবেগ শুনেছি, সেটা মজার মতো লাগেনি। সীমা বলল, তাহলে আমরা এই বিষয়ে জামাইবাবুর সাথে কথা বলব। আমি ভয় পেয়ে গেলাম। না সীমা, রাহুলকে বলো না। সে রোহিতকে মেরে ফেলবে। সীমা বলল, তাহলে আমরা কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। মনোরোগ বিশেষজ্ঞের কাছে। রোহিত বাজার থেকে ফিরে এলো। সীমার সামনে সে একদম স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমার দিকে তাকানোর ভঙ্গিটা ছিল ভিন্ন। যেন সে আমাকে একজন নারী হিসেবে দেখছে, মা হিসেবে নয়। সীমা চলে যাওয়ার পর রোহিত আমাকে বলল, মা, আপনি মাসিকে আমার কথা বলেছেন? আমি ঘাবড়ে গেলাম। না, কিছু বলিনি। কিন্তু সে মুচকি হেসে বলল, মিথ্যা বলবেন না মা। আমি বুঝতে পারি। তবে চিন্তার কিছু নেই। আমি মাসিকে কিছু বলবো না গি। সে আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি জানি আপনি আমার প্রেমে পড়েননি এখনো। কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝবেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি পেছনে সরে গেলাম। রোহিত, তুমি এসব কথা ভুলে যাও। আমি কখনোই কিন্তু সে আমার কথা শুনল না। সে বলল, মা, আপনি আমাকে একবার সুযোগ দিন। আমি প্রমাণ করে দেখাবো যে আমি আপনাকে কতটা খুশি রাখতে পারি। আমি রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মনে হলো যেন আমার পুরো জগৎটাই ওলটপালট হয়ে গেছে। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসি, সে আমাকে। এ কেমন পরিস্থিতি? রাতে রাহুল বাড়ি ফিরল। আমি তার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কিন্তু রোহিত খাবার টেবিলে বসে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। রাহুল কিছু বুঝতে পারল না। খাওয়ার পর রাহুল বলল, রোহিত, তুমি আজ অফিসে গেলে না কেন? রোহিত বলল, বাবা, আমার একটু অসুস্থ লাগছিল। তাই ছুটি নিয়েছি। রাহুল আর কিছু বলল না। রাতে রাহুল ঘুমিয়ে পড়ার পর আমি বালকনিতে গিয়ে দাঁড়ালাম। রোহিতের আচরণ নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ শুনলাম সে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মা, ঘুমাননি এখনো? আমি ঘুরে তাকালাম। রোহিত, তুমি ঘুমিয়ে পড়ো। রাত হয়ে গেছে। কিন্তু সে কাছে এসে দাঁড়াল। মা, আমিও ঘুমাতে পারছি না। আপনার কথা ভাবছি। আমি বললাম, রোহিত, তুমি এসব কথা ভুলে যাও। নিজের জীবন নিয়ে ভাবো। বিয়েশাদী করো। কিন্তু সে মাথা নাড়ল। না মা, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারব না। আমার হৃদয়ে শুধু আপনার জায়গা। আমি রাগ করে বললাম, রোহিত, তুমি কি বলছো জানো? আমি তোমার মা। এসব কথা পাপ। কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা, ভালোবাসা কখনো পাপ হতে পারে না। আমি আপনাকে সন্তানের ভালোবাসা দিচ্ছি, আবার একজন পুরুষের ভালোবাসাও দিচ্ছি। আমি হাত ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে গেলাম। কিন্তু সে পেছন পেছন এলো। মা, আপনি আমার কথা একবার ভেবে দেখুন। আমি আপনাকে রানীর মতো রাখব।
আমি কাঁপতে কাঁপতে বললাম, রোহিত, তুমি যদি এসব কথা আর বলো তাহলে আমি তোমার বাবাকে সব বলে দেব। সে একটু থামল। তারপর বলল, ঠিক আছে মা, আমি আর জোর করব না। কিন্তু আমার ভালোবাসা থেকে যাবে কি? পরের দিন থেকে রোহিত আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। কিন্তু আমি বুঝতে পারতাম যে সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমি যখন রান্না করি, কাপড় মেলি কিংবা ঘর গোছাই, তখন সে কোথাও না কোথাও থেকে আমাকে দেখে। একদিন বিকেলে আমি গোসল করতে গিয়েছি। হঠাৎ মনে হলো কেউ যেন বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখছে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। রোহিত দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমি বললাম, কিছু না, একটা তেলাপোকা দেখেছি। কিন্তু আমার মন বলছিল যে রোহিতই আমাকে দেখছিল। এই ভাবনা আমাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। কয়েকদিন পর রিয়া আমাকে বলল, মা, ভাইজা আজকাল কেমন যেন আছে। সব সময় চুপচাপ থাকে। আর তোমার দিকে অদ্ভুতভাবে তাকায়। আমি ভয় পেয়ে গেলাম। রিয়াও কি বুঝতে পারছে? আমি বললাম, কি রকম অদ্ভুতভাবে? রিয়া বলল, মানে যেমন ছেলেরা মেয়েদের দিকে তাকায় তেমন। আমার মাথা ঘুরে গেল। রিয়া আরও বলল, একদিন দেখলাম ভাইজা তোমার ছবি দেখে দেখে হাসছে। তার ফোনে তোমার অনেক ছবি। আমি জিজ্ঞেস করলাম, কি রকম ছবি? রিয়া বলল, তুমি যখন কাজ করছো, রান্না করছো, এরকম। মনে হয় লুকিয়ে লুকিয়ে তুলেছে। আমি বুঝলাম রোহিত সত্যিই আমাকে নিয়ে অস্বাভাবিক চিন্তা করে। আমি আর পারলাম না। সীমাকে ফোন করে বললাম, সীমা, তুমি একবার আসবে? আমি একা থাকতে ভয় পাচ্ছি। সীমা এসে আমার অবস্থা দেখে বুঝল যে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সে বলল, দিদি, এভাবে থাকা যাবে না। আমরা জামাইবাবুকে বলতেই হবে। আমি বললাম, না সীমা, রাহুল জানলে বাড়িতে কলহ হবে। সীমা বলল, তাহলে আমরা রোহিতকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাই। এটা একটা মানসিক সমস্যা। আমি রাজি হলাম। পরদিন সকালে সীমা এসে রোহিতকে বলল, রোহিত, তুমি আমার সাথে একটু বাইরে যাবে? রোহিত জিজ্ঞেস করল, কোথায় মাসি? সীমা বলল, আমার একটা বন্ধু আছে। সে একজন ডাক্তার। তোমার সাথে একটু কথা বলতে চায়। রোহিত সন্দেহের চোখে তাকাল। কি বিষয়ে কথা বলবে? সীমা বলল, তুমি আজকাল কেমন যেন আছো। একটু মন খারাপ লাগে। তাই। রোহিত বুঝতে পারল যে আমি সীমাকে সব বলেছি। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি মাসিকে সব বলেছেন? আমি মাথা নিচু করে রাখলাম। রোহিত হাসতে হাসতে বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু মা, আমার ভালোবাসা কোনো অসুখ নয়। সে চলে গেল। সন্ধ্যায় সীমা ফিরে এসে বলল, দিদি, ডাক্তারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন রোহিতের এটা একটা অস্থায়ী মানসিক অবস্থা হতে পারে। স্ট্রেস বা কাজের চাপের কারণে এরকম হয়। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি করতে বলেছেন? সীমা বলল, তিনি কিছু ওষুধ দিয়েছেন। আর বলেছেন রোহিতকে কিছুদিন অন্য পরিবেশে রাখতে। আমি বললাম, অন্য পরিবেশ মানে? সীমা বলল, আমার বাড়িতে কিছুদিন থাকুক। আমার স্বামী আর ছেলে মেয়েদের সাথে থাকলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। আমি এই প্রস্তাবে রাজি হলাম। কিন্তু রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি মাসির বাড়ি যেতে চাই না। আমি আপনার কাছেই থাকতে চাই। আমি বললাম, রোহিত, কিছুদিনের জন্য। তোমার ভালোর জন্যই। কিন্তু সে বলল, না মা, আমি আপনাকে ছেড়ে যেতে পারব না। রাতে রাহুল বাড়ি ফিরলে আমি তাকে সব কথা বললাম। রাহুল শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি কি বলছো প্রিয়াঙ্কা? রোহিত আমাদের ছেলে। সে এমন কথা বলতে পারে না। আমি বললাম, রাহুল, আমি মিথ্যা বলছি না। সে সত্যিই এমন কথা বলেছে। রাহুলের মুখ লাল হয়ে গেল। সে রোহিতের রুমে গিয়ে চিৎকার করে বলল, রোহিত, তুই কি করেছিস? তোর মায়ের সাথে এমন আচরণ করিস কেন? রোহিত শান্তভাবে বলল, বাবা, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি শুধু মাকে ভালোবাসি। রাহুল তাকে চড় মারতে গেল কিন্তু রোহিত তার হাত ধরে ফেলল। বাবা, আমি আপনাকে মারতে দেব না। আমি কোনো অন্যায় করিনি। রাহুল আরও রেগে গেল। তোর কি সাহস? তুই তোর মায়ের সাথে? আমি দৌড়ে গিয়ে তাদের মাঝে দাঁড়ালাম। রাহুল, রোহিত, তোমরা এভাবে ঝগড়া করো না। রিয়া ঘুমিয়ে আছে। কিন্তু রাহুল বলল, প্রিয়াঙ্কা, তুমি এই ছেলেটাকে সাপোর্ট করছো কেন? এ তো মহাপাপ। রোহিত বলল, বাবা, ভালোবাসা কখনো পাপ হয় না। আমি মাকে ভুল কিছু করতে বলিনি। আমি শুধু বলেছি আমি তাকে ভালোবাসি। রাহুল চিৎকার করে বলল, চুপ করো। আর একটা কথাও বলো না। পরের দিন রাহুল রোহিতকে জোর করে সীমার বাড়িতে পাঠিয়ে দিল। রোহিত যেতে যেতে আমাকে বলল, মা, আমি ফিরে আসব। আমি আপনাকে ছাড়তে পারব না।
রোহিত চলে যাওয়ার পর বাড়িটা যেন ফাঁকা হয়ে গেল। আমি ভাবলাম এবার হয়তো শান্তিতে থাকতে পারব। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমার মনে হতে লাগল রোহিতের অভাব। তার সেই তীক্ষ্ণ দৃষ্টি, তার সেই আবেগভরা কথাবার্তা। কয়েকদিন পর সীমা ফোন করে বলল, দিদি, রোহিত এখানে এসে একদম চুপচাপ হয়ে আছে। খায়দায় করে না, কথাবার্তা বলে না। শুধু তোমার কথা জিজ্ঞেস করেছু। আমি বললাম, সে কি বলে? সীমা বলে মা কেমন আছে, মা আমাকে মনে করে কিনা গু। আমার মন খারাপ হয়ে গেল। যত দোষী থাক, রোহিত তো আমার ছেলে। আমি সীমাকে বললাম, তুমি তাকে বলো যে আমি তাকে মনে করি। কিন্তু সে যেন সুস্থ হওয়ার চেষ্টা করে কি। একদিন সকালে দেখি রোহিত বাড়িতে ফিরে এসেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এলে কেন? তোমার বাবা রাগ করবে কি? রোহিত বলল, মা, আমি আর থাকতে পারছিলাম না। আপনাকে না দেখলে আমার বুক ফেটে যায়। আমি বললাম, রোহিত, তুমি এভাবে থাকলে তোমার ভালো হবে না। তুমি নিজের জীবনটা নষ্ট করছো। কিন্তু সে বলল, মা, আমার জীবনে আপনি ছাড়া আর কিছুই নেই। আপনি আমাকে একটু ভালোবাসার চোখে দেখুন না কেন? আমি তার দিকে তাকালাম। তার চোখে এত আবেগ, এত ব্যথা। আমার নিজের ছেলে আমার জন্য এভাবে কষ্ট পাচ্ছে। কিন্তু এটা তো ঠিক নয়। এটা স্বাভাবিক নয়। হঠাৎ রিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, ভাইজা, তুমি কবে এলে? রোহিত বলল, এইমাত্র এলাম। রিয়া বলল, ভাইজা, তুমি এখন কেমন আছো? আগে তো তুমি খুব হাসি খুশি থাকতে গু। রোহিত রিয়াকে কোলে নিয়ে বলল, রিয়া, তুমি আমার বোন। তুমি বুঝবে না। রিয়া বলল, আমি সব বুঝি ভাইজা। তুমি মাকে নিয়ে অদ্ভুত চিন্তা করো। আমি চমকে উঠলাম। রিয়া এত কিছু বুঝে? রোহিত একটু লজ্জা পেল। সে বলল, রিয়া, তুমি কি বুঝো? রিয়া বলল, আমি বুঝি যে তুমি মাকে ভালোবাসো। কিন্তু যেভাবে ভালোবাসছো সেটা ঠিক না গি। রোহিত নীরব হয়ে গেল। রিয়া আরও বলল, ভাইজা, তুমি একটা মেয়ে বিয়ে করো। তাহলে তোমার মন ভালো হবে কি? রোহিত মাথা নাড়ল। না রিয়া, আমি অন্য কাউকে ভালোবাসতে পারব না গি। সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরে দেখে রোহিত এসেছে। সে রেগে গেল। তুই আবার এলি কেন? আমি তোকে সীমার বাড়িতে পাঠাইনি। রোহিত বলল, বাবা, আমি এই বাড়িরই ছেলে। আমার জায়গা এখানেই গু। রাহুল বলল, তোর আচরণের কারণে তোর কোনো জায়গা এই বাড়িতে নেই। কিন্তু রোহিত দৃঢ়ভাবে বলল, বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। রাহুল আমাকে বলল, প্রিয়াঙ্কা, তুমি এই ছেলেটাকে কিছু বলো। না হলে আমি বাড়ি থেকে বের করে দেব। আমি বললাম, রোহিত, তুমি বাবার কথা শোনো। সীমার বাড়ি গিয়ে চিকিৎসা করাও। কিন্তু রোহিত বলল, মা, আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি খুব স্বাভাবিক আছি। আমি শুধু আপনাকে ভালোবাসি। এই কথা শুনে রাহুল আর সহ্য করতে পারল না। সে রোহিতের গলা ধরে ফেলল। আমি আর রিয়া দৌড়ে গিয়ে তাদের ছাড়ালাম। রিয়া কাঁদতে কাঁদতে বলল, বাবা, ভাইয়াকে মারো না প্লিজ। রাহুল বলল, রিয়া, তুমি বুঝবে না। তোর ভাই একটা পাগল হয়ে গেছে গি। রোহিত বলল, বাবা, আমি পাগল নই। আমি শুধু ভালোবাসি। রাহুল চিৎকার করে বলল, এটা ভালোবাসা নয়, এটা পাগলামি। তুই তোর মায়ের সাথে গু। আমি বললাম, রাহুল, প্লিজ এভাবে চিৎকার করো না। পাড়া প্রতিবেশী শুনবে। কিন্তু রাহুল বলল, আমি আর পারছি না প্রিয়াঙ্কা। এই ছেলেটাকে আমি বাড়িতে রাখতে পারব না গি। রোহিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি বাবাকে বোঝান। আমি কোনো ভুল করিনি। আমি কি বলবো? আমার নিজের মন তো পরিষ্কার নয়। রোহিতের এই ভালোবাসা কি সত্যিই অন্যায়? নাকি আমিই ভুল ভাবছি? রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বালকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই সমস্যার সমাধান কি? রোহিত তো আর ছোট নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। তার মনের কথাকে আমি উড়িয়ে দিতে পারি না। হঠাৎ শুনলাম রোহিত আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মা, আপনিও ঘুমাননি? আমি বললাম, ঘুম আসছে না। সে কাছে এসে দাঁড়াল। মা, আমার জন্য আপনি কষ্ট পাচ্ছেন? আমি বললাম, রোহিত, তুমি আমার ছেলে। তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়। সে বলল, মা, তাহলে আমার কষ্ট দূর করে দিন। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? রোহিত আমার হাত ধরে বলল, মা, আপনি আমাকে একবার সুযোগ দিন। আমি প্রমাণ করে দেখাব যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে শক্ত করে ধরে রাখল। রোহিত, তুমি কি করছো? আমি কাঁপতে কাঁপতে বললাম। সে আমার কাছে আরও এগিয়ে এলো। মা, আমি আপনাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা গু। আমার শরীর কাঁপতে লাগল। রোহিত, তুমি এসব কি করছো?
এটা পাপ কিন্তু সে বলল, মা, ভালোবাসা পাপ হয় না। আমি আপনাকে খুশি রাখব। হঠাৎ রিয়ার ঘর থেকে আওয়াজ এলো, মা, তুমি কোথায়? আমি চমকে উঠলাম। রোহিত আমার হাত ছেড়ে দিল। আমি দৌড়ে রিয়ার কাছে গেলাম। কি হয়েছে মা? রিয়া বলল, আমার পানি লাগছিল। আমি রিয়াকে পানি এনে দিলাম। রিয়া বলল, মা, তুমি কার সাথে কথা বলছিলে বালকনিতে? আমি বললাম, কেউ না মা, আমি একাই ছিলাম। কিন্তু রিয়া বলল, আমি তো ভাইয়ার গলা শুনেছি। আমি ঘাবড়ে গেলাম। রিয়া কি সব দেখেছে? সে আর কিছু বলল না। আমি তাকে ঘুম পাড়িয়ে দিলাম। পরের দিন সকালে রোহিত আমার কাছে এসে বলল, মা, গতকাল রাতে যা হয়েছিল তার জন্য আমি দুঃখিত। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি বললাম, রোহিত, তুমি আর এরকম করবে না। কিন্তু সে বলল, মা, আমি চেষ্টা করব। কিন্তু আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি আপনাকে দেখলেই অস্থির হয়ে যাই। আমি ভাবলাম এভাবে আর চলতে পারে না। আমি সীমাকে ফোন করে বললাম, সীমা, তুমি একবার আসবে? আমার সাথে জরুরি কথা আছে। সীমা এসে আমার অবস্থা দেখে বুঝল। Hallelujah.
Hala
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 Alhamdulillah.
Trabalhando de uma